সকালের মিষ্টি রোদ এসে রামিমের গভীর নিদ্রায় ব্যাঘাত ঘটাল। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ কচলে আগ খোলা চোখে ফোনের স্ক্রিনে সময় দেখে নিল। 8:30 বাজে। রামিম তড়িঘড়ি করে উঠে বসল। এত বেলা হয়ে গেল, সে এখনো ঘুমাচ্ছে। রামিম তপ্ত শ্বাস ফেলল। আগের মতো মাথায় হাত বুলিয়ে ডেকে দেওয়ার মতো কেউ নেই তার জীবনে। শূন্য ঘরে একবার চোখ বুলাল রামিম। আগে এই ঘরে কাজ শেষে ফিরে আসার কত তাড়া ছিল তার, কিন্তু আজকাল এই ঘরে দম বন্ধ হয়ে আসে। বাড়ি ফিরতে ইচ্ছে করে না। কেউ তো আর তার জন্য অপেক্ষারত নেই। রামিম ফ্রেশ হয়ে বাইরে চলে গেল নাস্তা করতে। ঘরে নাস্তা বানিয়ে খাওয়ার মতো এনার্জি নেই তার। বাইরের হোটেলে নাস্তা শেষে দিক শূন্য হয়ে কিছুক্ষণ রাস্তায় হাঁটল। জীবনের সব আনন্দ যেন ছুমন্তর হয়ে হারিয়ে গেছে। মায়ের কবরে এসে কিছু সময় বসে রইল। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু রামিমের যে ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। হৃদয় দাবানো যন্ত্রণায় কেমন বুকে ব্যথা শুরু করেছে। রামিমের ইচ্ছে করছে মায়ের পাশে চুপটি করে শুয়ে পড়তে। তিনি নিশ্চয়ই আদর করে মাথায় হাত বুলিয়ে দিবেন। প্রায় দুপুরের দিকে বাসায় ফিরে আসল রামিম, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে চমকে গেল। সে তো দরজা বাইরে থেকে লক করে গেছিল, কিন্তু এখন ভেতর থেকে লক করা। খালি বাসায় কোনো চোর ঢুকে পড়ল নাকি? চিন্তিত হয়ে ডোরবেল বাজল। 1 মিনিটের মধ্যেই দরজা খুলে গেল। দরজার সামনে সাবিহা দাঁড়িয়ে। রামিমকে দেখে বিরক্তি প্রকাশ করে বলল, এতক্ষণে তোর আসার সময় হল? সারাদিন বাইরে কি? দিন দিন একদম বকে যাচ্ছিস। কেউ শাসন করবে না ভেবেছিস? রামিম স্তব্ধ হয়ে চেয়ে রইল। সাবিহার শাসন দেখে মনে হল তার অনেক দিনের পুরনো বিয়ে করা বউ তাকে শাসাচ্ছে। ফর্সা কোমল মুখে শিশির বিন্দুর ন্যায় ঘাম জমা হয়ে আছে। ভীষণ আদুরে লাগছে। সাবিহা দরজা ছেড়ে ভেতরে চলে গেল। রামিম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে দেখল সাবিহা রান্নাঘরে কাজে ব্যস্ত। এই অদ্ভুত সুন্দর দৃশ্যপট রামিমের হৃদয় ছেপে গেল। এত দিনের তীব্র যন্ত্রণায় জর্জরিত বুকে যেন এক পশলা সুখের বৃষ্টি ঝরে পড়ল। ঠিক এমনি একটা দৃশ্য সে প্রায়শ স্বপ্নে দেখে। শুধু পার্থক্য সেখানে তার মা উপস্থিত নেই। রামিম সেদিকে এগিয়ে গেল আর প্রশ্ন করল, আমি তো দরজা লক করে গেছিলাম, ভেতরে ঢুকলি কি করে? সাবিহা চুলায় বসানো পাতিলে নাড়াচাড়া করতে করতে বলল, দরজা ভেঙে। ফাজলামি না করে বলতো। সাবিহা মৃদু হেসে বলল, এই বাসার চাবি আমার কাছে অনেক আগে থেকেই ছিল, আন্টি দিয়েছে। রামিম হতবম্ব হয়ে তাকিয়ে থাকল। এই দরজার জন্য মা 3টি স্পেয়ার চাবি বানিয়েছিল। 2টো তার আর মায়ের কাছে ছিল। অন্য চাবির কথা রামিম জিজ্ঞেস করলে মা হেসে বলেছিল, অন্যটা আমার ছেলের বউয়ের জন্য বানিয়ে রাখলাম, তারও তো প্রয়োজন পড়বে, তাই না? আমি সেই কবে না কবে বিয়ে করব, তার জন্য তুমি এখনই চাবি বানিয়ে রেখেছ? আশ্চর্য তো, রাখব না? আমার ছেলের বউকে তো আমি আমার এই ছোট্ট রাজ্যের রানী করে রাখব। অতীতের কথা মনে পড়তেই রামিমের বুক ভার হয়ে আসল। মা কেন সাবিহাকে চাবি দিয়েছে রামিম ভালো করেই জানে। সাবিহাকে যে মা মনে মনে তার ছেলের বউ হিসেবেই ভেবে রেখেছিল। বাস্তবতা জানার পরও তিনি মনে প্রাণে দোয়া করে গেছেন ছেলের প্রণয়ের সফলতার জন্য। রামিম সাবিহার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, রান্নাঘরে কি করছিস? সাবিহা ব্যঙ্গ করে বলল, নাচছি, দেখছিস না? তোকে এসব কে করতে বলেছে? স্বপ্নে একটা জিন এসে বলল এই বেকুবকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াতে। রামিম রেগে বলল, এখনই বেরিয়ে আয়, এসব আমার মোটেও পছন্দ না।
আমি বলেছি তোকে আমার জন্য রান্না করতে? বলিস নি বলে কি রাঁধতে পারবো না? না পারবি না। তোকে আমি বলেছি এসব করতে? তুই কি আমার বউ? সাবিহা মৃদু হেসে বলল, বানিয়ে নে বউ, তাহলেই তো সমস্যা খতম। রামিম শুকনো ঢোক গিলল। কথাটা একদমই বলতে চায়নি, মুখ ফসকে বেরিয়ে গেছে। রামিম অপ্রস্তুত হয়ে বলল, আমার কোনো ইচ্ছা নেই তোকে বউ বানানোর। বেরিয়ে আয়। তোর এসবে অভ্যস্ততা নেই। যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিছুই হবে না। তুই ফ্রেশ হয়ে আসো। আমার রান্না প্রায় শেষ। কি হলো যা? রামিম আর কিছু বলতে পারল না। ফ্রেশ হয়ে আসলো। সাবিহা নিজে খাবার প্লেটে তুলে দিল। রামিম সাবিহাকেও বসতে বলল। খাবার মুখে তুলে রামিম চমকে বলল, এইভাবে মুড়িঘণ্ট রান্না কি করে শিখলি? মা এইভাবেই করত। সাবিহা মৃদু হেসে বলল, এই রেসিপি আমি আন্টির কাছ থেকে শিখেছি। তার ছেলের পছন্দের সব খাবারই আমাকে রান্না শিখিয়েছেন। রামিম তপ্ত শ্বাস ফেলে বলল, এসব পাগলামি কেন করিস তুই? সাবিহা সম্মোহন দৃষ্টিতে তাকিয়ে বলল, আপন মানুষগুলো জন্য একটু পাগলামি করাই যায়। রামিম আর কিছু বলল না। সে চায় না সাবিহা নিজের মনে অনুভূতি মুখে প্রকাশ করুক। তাহলে রামিমের জন্য পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়বে, যেটা মোটেও কাম্য না। সময়টা ভালো মন্দ মিলিয়েই চলছে আরজুর। যতক্ষণ নেতা সাহেব পাশে থাকে ততক্ষণ সময়টা হয় বসন্তের শীতল সকালের মতো স্নিগ্ধ, মণিমুগ্ধকর, রোমাঞ্চিত। কিন্তু মানুষটা দূরে গেলেই যেন আরজুর বুকে শ্রাবণের ঘন কালো মেঘ জমা হয়। কি যে মিষ্টি যন্ত্রণা বলে বোঝানো কঠিন। ভার্সিটিতে যারার সাথেই ক্যান্টিনে বসেছিল আরজু, ঠিক তখনই জাহিদের আগমনে খানিকটা অবাক হয়েছে। সচরাচর ভার্সিটিতে জাহিদ তার সম্মুখে তেমন একটা আসে না। একদম সিনিয়রের মতোই ট্রিট করে। এই বিষয়টা আরজুর বেশ লাগে। জাহিদ দুটো বার্গার আর কোল্ড ড্রিঙ্কস এনে মিষ্টি হেসে বলল, আমার পক্ষ থেকে ছোট্ট একটা ট্রিট ভাবি। গ্রহণ করলে ভীষণ খুশি হব। বলেই আর চোখে যারার দিকে তাকাল। যারা নিজেও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরজু হেসে বলল, কি ব্যাপার দেবরজি, এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আজকে আমার সকালটা ভীষণ অন্যরকম কেটেছে তাই। আরজু প্রশ্ন করল, কি রকম? জাহিদ আবেগপ্রবণ হয়ে মৃদু হেসে বলল, আজ সকালে ভাইয়া আমাকে প্রথম কল করেছে ভাবি। আমার লেখাপড়া কেমন চলছে জানতে চেয়েছে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তবে আমি জানি এসবের পেছনে আপনি ছিলেন। ধন্যবাদ ভাবি। আরজু বেশ অবাক হল। সত্যি এমনটা হয়েছে? মানুষটা কি সত্যি তার কথাকে এতটা গুরুত্ব দিয়ে নিজের ইগো, অভিমানকে ভাঙতে শুরু করেছে? আরজুর খুশিতে চোখ ভিজে উঠল। এই পরিবারটি আবার জোড়া লাগলে আরজুর চাইতে বেশি খুশি আর কেউ হবে না। লামিয়ার পরীক্ষা শেষ হতেই সে আবার কাজে লেগে পড়েছে। ফুয়াদ রান্নাঘরের দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আপেলে কামড় বসাচ্ছে আর লামিয়ার দিকে তীক্ষ্ণ নজর ফেলছে। ফুয়াদের এই অদ্ভুত দৃষ্টিতে লামিয়া খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। আর চোখে তাকিয়ে বলল, আপনার কিছু লাগবে? হুম। কি লাগবে? ফুয়াদ ভাবলেশহীনভাবে জবাব দিল, তোমাকে। লামিয়া চমকে উঠল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ফুয়াদ ফিক করে হেসে উঠল। বলল, ভয় পেয়ে গেলে নাকি? আমি তো বলেছি তোমাকে লাগবে গল্প করার জন্য। লামিয়া জোরপূর্বক হাসল। ফুয়াদ আপেলে চিবুতে চিবুতে বলল, আমার লাইফে একটা মজার ঘটনা ঘটেছে।
আগে প্রতি 2 মাস অন্তর অন্তর আমার গার্লফ্রেন্ড চেঞ্জ হতো। আসলে আমার জন্য 2 মাসের বেশি সময় সম্পর্ক টিকিয়ে রাখা রীতিমতো টর্চার ছিল। প্রেম অনেক করলেও কাউকেই ভালোবাসতে পারিনি। ওইসব নেকা মেয়েদের আমি আবার বেশিক্ষণ টলারেট করতে পারি না। তারাও আমার মতো টাইম পাস করত। সিরিয়াস রিলেশনে কখনোই জড়াইনি। তবে বিগত কয়েক মাস যাবৎ আমার কোনো গার্লফ্রেন্ড নেই। কেউ প্রপোজ করলেও কোনো উৎসাহ পাই না। অন্য কোনো মেয়েকে মনেই ধরে না। অন্য মেয়েদের দেখে কোনো অনুভূতি আসে না। এমনটা কেন হচ্ছে বলতে পারবে? লামিয়া স্তব্ধ হয়ে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ঠিক কি বলবে বুঝতে পারছে না। মানুষটার আজকাল বেশ অদ্ভুত আচরণ করে। তবে ফুয়াদের কথায় বক্ষস্থলের কোনো এক কোণে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। সে মাথা নিচু করে শান্ত স্বরে বলল, আমার মনে আপনি কারো গভীর প্রেমে পড়েছেন, যেটা ভালোবাসায় রূপ নিচ্ছে। তাই তো অন্য নারীর প্রতি আগ্রহ হারিয়েছেন। ফুয়াদ নিচের ওষ্ঠে দাঁত চেপে মৃদু হাসল। মেয়েটার এই সরলতা ফুয়াদকে চুম্বকের মতো টানে। মেয়েটা হয়তো নিজেও জানে না সে ফুয়াদের জন্য কতটা স্পেশাল। সিঁড়ির পাশে দাঁড়িয়ে ফুয়াদের বাবা ফুয়াদকে লামিয়ার সাথে এত সহজে মিশতে দেখে ক্রোধে ফুঁসতে লাগলেন। কোথাও না কোথাও তার অহমিকার তীব্র আঘাত লাগল। ছেলে তো তাদের সাথে কখনোই এতটা স্বাচ্ছন্দ্যে কথা বলে না, অথচ একজন সামান্য রাঁধুনির সাথে কথা বলছে। বিষয়টা তার মোটেও পছন্দ হল না। আজই ফুয়াদের মায়ের সাথে কথা বলে এই মেয়েটার একটা ব্যবস্থা করতে হবে। কারণ তিনি যেই আভাস পাচ্ছে সেটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব। ছেলের এই অধঃপতন কিছুতেই মেনে নেওয়া যায় না। আজকাল আরজু খুব সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করে নিয়েছে। সকাল সকাল নিজে বসে থেকে নেতা সাহেবকে ব্রেকফাস্ট খাইয়ে তবেই বাইরে যেতে দেয়। আজও আরজু দ্রুত ঘুম থেকে উঠার হালকা পাতলা ব্রেকফাস্ট তৈরি করে নিল। শেফ তাকে অনেকটাই হেল্প করল। খাবার তৈরি করে রুমে প্রবেশ করে দেখল তার একান্ত ব্যক্তিগত নেতা সাহেব মিররের সামনে দাঁড়িয়ে দ্রুততার সাথে হাতঘড়ি পরে নিচ্ছে। আরজু কপাল কুঁচকে বলল, এত হড়বড় করে কোথায় যাওয়া হচ্ছে? উফ অফ! আরজু সকাল সকাল কোথায় চলে যাও? ঘুম থেকে উঠে বউয়ের মুখ না দেখলে আমার দিনটাই খারাপ যায়। আরজু হেসে উঠল। এগিয়ে এসে দুহাতে নাহিদের গলা জড়িয়ে ধরে বলল, তাই নাকি? আপনি চাইলে আপনার দিনটা একদম ভেলকি দেওয়া ঝলমলে রোদের মতো উজ্জ্বল করে তুলতে পারি। নাহিদ সন্তপনে আরজুর উন্মুক্ত কটি দেশে নিজের শক্ত রুক্ষ হাত গলিয়ে আরজুকে নিজের সাথে মিশিয়ে নিল। ফিচেল স্বরে বলল, আমার জীবনকে রৌদ্রোজ্জ্বল করতে তোমার উপস্থিতিই যথেষ্ট আরজু। হুম, বুঝলাম। এখনই বের হবেন? হুম, একদম সময় নেই। আজ একটা জরুরি মিটিং আছে। খালি মুখে কোথাও যাওয়া চলবে না। আমি ব্রেকফাস্ট তৈরি করেছি। খেয়ে তবেই যাবেন। মাম্মা বলতো সকালে খালি মুখে কখনোই কাজে বের হতে নেই। নাহিদ পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, একদম সময় নেই, অফিসে করে নিব। আরজু ধমকে বলল, একদম না, চলুন বলছি। নাহিদ গোবেচারা চেহারা করে বলল, একজন প্রভাবশালী নেতাকে তুমি এইভাবে হুমকি ধামকি দিচ্ছ? জাতি সইবে না তাদের নেতার অত্যাচার। আরজু মুখ ভেঙচি কেটে নিচে নেমে আসল। নাহিদ হেসে উঠল। দ্রুত ডাইনিংয়ে এসে বসে পড়ল। নাহিদ নিজেও খেল আর আরজুকেও খাইয়ে দিল। নাহিদের এই যত্নটুকু আরজুর হৃদয় প্রশান্তি নিয়ে আসে। তারপর নাহিদ বেরিয়ে পড়লে আরজুও দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ল। একটা ক্যাফেতে গাড়ি থামাতে বলল সাইফুলকে। সাইফুলকে তার পিছু পিছু আসতে দেখে আরজু কড়া চোখে তাকিয়ে বলল,
আমি একটা ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছি। এখানেও তোমার সুপারগ্লু আঠার মতো লেগে থাকতে হবে? একদম আমার পিছু পিছু আসবে না। তুমি আর তোমার স্যার এমন ভাব করো যেন লোকে আমাকে মারার জন্য বন্দুক নিয়ে ক্যাফেতে বসে আছে। অসহ্য। তুমি চলে যাও। আমার ভার্সিটি সামনেই, সো আমি নিজেই চলে যেতে পারব। সাইফুল কিছুক্ষণ কাচুমাচু করল। সে জানে ম্যাম তার উপর প্রচণ্ড বিরক্ত। এই সিকিউরিটি নিয়ে চলা তিনি মোটেও পছন্দ করে না। কিন্তু সাইফুলকে তো তার ডিউটি করতেই হবে। সাইফুল সম্মতি প্রকাশ করলেও আরজু ভেতরে প্রবেশের পর সে আশেপাশেই রইল। নাহিদের কড়া নির্দেশ আছে আরজুকে সারাক্ষণ চোখে চোখে রাখার। কিন্তু ম্যাম ভীষণ রেগে যায় তার উপর। তাই আপাতত ভেতরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে বাইরেই দাঁড়াল। আরজু কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, কি ব্যাপার সাদমান সাহেব, এত জরুরি তলব? 1 মিনিট। আমার সুন্দরী ফ্রেন্ডের প্রেমে ট্রেমে পড়েছেন নাকি? তাহলে বলবো ভুলে যান। আমার দেবর অলরেডি তাকে বুক করে ফেলেছে। সাদমান মেকি হেসে বলল, নাহিদ যেমন তার ভাইও দেখি তেমন। সব সুন্দরীদের উপর এই 2 ভাইদেরই নজর পড়ে থাকে। আরজুর কেন যেন কথাটা পছন্দ হল না। সে হেসে বলল, আপনি ভুল জানেন। নেতা সাহেবের আমার উপর না, বরং আমার নজর নেতা সাহেবের উপর পড়েছে। তাই তো এক প্রকার হুমকি ধামকি দিয়ে সোজা বিয়ে করে নিলাম তাকে। আরজুর কথায় সাদমান দম ফাটা হাসিতে ফেটে পড়ল। আরজু কিছুটা অবাক হয়ে সাদমানকে দেখছে। মানুষটা এমন করে হাসছে যেন আরজু কোনো মজার কৌতুক বলেছে। আরজুকে বিস্মিত চোখে তাকিয়ে থাকতে দেখে সাদমান নিজের হাসি থামিয়ে নিল। কিছুক্ষণ সময় নিয়ে স্বাভাবিক হয়ে বলল, নাহিদকে আপনি কতটুকু চেনেন? আরজু হতবম্ব হয়ে গেল প্রশ্ন শুনে। কপাল কুঁচকে বলল, যতটুকু একজন অর্ধাঙ্গিনীর জানা প্রয়োজন। সাদমান আবার হাসল। বলল, ওহ কাম অন আরজু, আপনার কি মনে হয় নাহিদের মতো এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ক্ষমতাধর তেজি নেতা আপনার সামান্য হুমকিতে ভয় পেয়ে যাবে? আপনি বড্ড বোকা আরজু। নাহিদ আপনাকে তার জীবনের অর্ধেকও জানায়নি। আরজু বিস্মিত হয়ে বলল, আপনি নেতা সাহেবকে ব্যক্তিগতভাবে চেনেন? নাহিদকে আমার চাইতে বেশি আর কেউ চেনে না। আরজু আপনি পলিটিক্সের মারপ্যাচ কিছুই জানেন না। আজ নাহিদ যেই অবস্থানে পৌঁছেছে সেটা কি এত সহজেই? কত শত মানুষের রক্তের দাগ লেগে আছে জানেন? আরজুর অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল। সাদমানের এসব কথা তার মোটেও বোধগম্য হচ্ছে না। আরজু বেশ ক্ষিপ্ত হয়ে বলল, আপনি তাকে কি করে চেনেন? আর আমার হাসবেন্ড সম্পর্কে কোনো বাজে কথা আমি মোটেও সহ্য করব না। আমি নাহিদকে সেই ভার্সিটি লাইফ থেকেই চিনি। একসময় ভালো বন্ধুত্ব ছিল আমাদের, কিন্তু সেই বন্ধুত্বের মর্যাদা সে কখনোই রাখেনি। আর আপনার হাজবেন্ড সম্পর্কে বানিয়ে কিছু বলার ইচ্ছে আমার নেই। আসলে আপনাকে আমি আগেই সব বলতে চেয়েছিলাম, কারণ আমি চাই না আপনি নাহিদের নোংরা খেলায় ফেঁসে যান। কিন্তু বলতে পারিনি। তার আগেই আপনি নাহিদের জালে আটকে পড়েছেন। আরজু রাগে গজগজ করতে করতে শক্ত গলায় বলল, দেখুন পলিটিক্স নিয়ে আমি কিছুই বলতে চাই না। কেউ অন্যায় করলে কিংবা নেতা সাহেবের ক্ষতি করতে চাইলে তিনি নিশ্চয়ই বসে থাকবেন না। আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাই আপনার এসব বাজে কথা বন্ধ করুন। সাদমান দুর্বোধ হাসল। আরজুর ফর্সা কোমল মুখশ্রীর লালাভ আভায় স্পষ্ট নাহিদের ধ্বংস দেখতে পাচ্ছে। বাঁকা হেসে বলল, নাহিদ কতটা গভীর জলের মাছ সেটা আপনি আজও বুঝতে পারেননি আরজু। অন্য সবার কথা বাদ দিল ম। আচ্ছা,
আপনার বাবা মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছেন তাই না? আমি যদি বলি তাদের মৃত্যুর জন্য নাহিদ দায়ী সেটাও কি অবিশ্বাস করবেন? হঠাৎ শিরশিরে কাঁপন ধরল আরজুর সর্বাঙ্গে। আরজুর বুকের ভিতর উল্টপালট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, সর্বনাশা এক প্রলয় ঘটছে। সামনে বসা সাদমানকে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে। আরজুর দুচোখে অশ্রু জমা হল। সে অশ্রুসিক্ত চোখে কাপা গলায় বলল, আপনি মিথ্যা বলছেন। আমার নেতা সাহেব কখনোই এমন করতে পারে না। কখনোই না। সাদমান আরজুর মলিন মুখটা দেখে যেন আরও উৎসাহ পেল। শান্ত স্বরে বলল, ছোটবেলা থেকেই নাহিদ তেজি, বেপরোয়া, একরোখা আর জেদি। জীবনে যা চেয়েছে নিমিষেই তা পেয়েছে। বড়লোকের বিগড়ে যাওয়া নবাবজাদা সে। সেদিন বেপরোয়াভাবেই হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল নাহিদ। আর তখনই এই দুর্ঘটনা ঘটায়। তার তো কিছুই হয় না, কিন্তু আপনার বাবা মা প্রাণ হারায়। নাহিদের একটু ভুলের মাসুল দিতে হয়েছে আপনার বাবা মাকে জীবন দিয়ে। আর আপনাকে হতে হয়েছে এতিম। আপনার জীবনের প্রতিটা একাকিত্ব, অশ্রু কারণ একমাত্র নাহিদ। বিশ্বাস না হলে আপনার খালামণিকে জিজ্ঞেস করতে পারেন। তিনি তো সবটাই জানেন। আরজু হতবম্ব হয়ে পড়ল। অস্থির চিত্তে আশেপাশে চোখ বুলাল। আরজুর মনে হচ্ছে তার সাজানো গুছানো দুনিয়াতে কেউ তীব্র মাত্রায় ভূমিকম্প ঘটাচ্ছে। আরজু অস্থির ভঙ্গিতে দুই পাশে মাথা নেড়ে বলল, সব মিথ্যা। আপনি সব বানিয়ে বলছেন। আমার নেতা সাহেব সম্পর্কে ভুলভাল বলে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চাইছেন। কেন করছেন এমন? কি শত্রুতা আপনার আমাদের সাথে? সাদমান আরজুর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, শান্ত হয়ে পানি খেয়ে নিন আরজু। কারণ সত্যি অনেক তেতো হয়। আর সেটা আপনাকে হজম করতেই হবে। আপনার খালামণি ওর অপরাধের যথাযথ শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু নাহিদের পরিবার নিজের ক্ষমতার অপব্যবহার করে নাহিদকে বাঁচিয়ে নিয়েছে। নাহিদ আইনের হাত থেকে রেহাই পেয়ে গেছে। আপনার বাবা মায়ের হত্যাকারী কোনো শান্তি ছাড়া অবাধে ঘুরে বেরিয়েছে। নাহিদ শুধু এখানেই থেমে থাকেনি। অবাধ্য নাহিদের তীক্ষ্ণ দৃষ্টি আপনার উপর পড়ে গেছিল। হসপিটালে সে আপনাকে দেখে আপনার রূপের মোহে পড়ে গেছে। ধনী পরিবারের উচ্চবিলাসী নাহিদের তখন আপনাকে চাই। আপনাকে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল। নাহিদের দাদাজান নাতির শখ পূরণের জন্য সব করতে পারেন। আপনার খালামণির কাছে প্রস্তাব অবধি রেখেছেন। কিন্তু আপনার খালামণি সরাসরি মানা করে দিয়েছেন। একজন খুনির হাতে নিশ্চয়ই মেয়েকে তুলে দিতেন না। তারপর নাহিদ অনেকটা দমে গেছিল। কেন সেটা জানি না। আমি ভেবেছি হয়তো এত বছরে তার মাথা থেকে আপনার ভূত নেমে গেছে। কিন্তু আপনি তো ছিলেন নাহিদের জেদ, যেটা নাহিদ হাসিল না করা অবধি থেমে থাকবে না। তাই কৌশলে সে আপনার মাধ্যমেই নিজের জেদ পূরণ করেছে। আর আপনি বোকার মতো সেটা ভালোবাসা ভেবে সুখের সাগরে ভাসছেন। আরজুর দুনিয়া যেন সেখানেই থমকে গেলেন। কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করে ফেলছে। এমন অসহনীয় ব্যথা কেন হচ্ছে? আরজু জানত তার বাবা মায়ের গাড়ি অন্য একটা গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে, ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এর সাথে নাহিদ জড়িত এটা আরজু কিছুতেই বিশ্বাস করবে না। কখনোই না। সব ভুল, সব মিথ্যা। সাদমান আর চোখে আরজুকে দেখে নিল। আরজুর মধ্যে কি চলছে সবটাই অনুধাবন করতে পারছে। সে শান্ত স্বরে বলল, দেখুন আরজু, আমি জানি এই কঠিন সত্যিটা মানতে কষ্ট হবে। তবে আমি চাই না আপনি কোনো ভুলের মধ্যে থাকুন। আমার কথা আপনার বিশ্বাস না হলে নাহিদকে জিজ্ঞেস করতে পারেন। আপনার স্বামী হয়তো এবার আপনাকে সত্যিই বলতে পারে।
তাছাড়া আপনার পরিবারও আপনার কাছে সব লুকিয়েছে। আমি চাই না আপনি সারা জীবন একটা মিথ্যার বেড়াজালে আবদ্ধ হয়ে থাকুন। বাকিটা আপনি ভালো জানেন। সাদমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। চোখে সানগ্লাস পরে আরজুর দিকে তাকিয়ে বলল, যে কোনো প্রয়োজনে আপনি আমাকে স্মরণ করতে পারেন। আমি কিন্তু আপনাকে মন থেকেই বন্ধু ভেবেছি, তাই নির্দ্বিধায় আমাকে কল করতে পারেন। আসি আরজু, ভালো থাকবেন, আর অবশ্যই জীবনে সঠিক সিদ্ধান্ত নিবেন। আরজু মূর্তির ন্যায় সেখানেই বসে রইল, যেন তার হিতাহিত জ্ঞান লোভ পেয়েছে। গাল বেয়ে চিবুক স্পর্শ করল নেত্রজল। বিমূর চোখে চেয়ে রইল স্থির দৃষ্টিতে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক কতটা সময় আরজু সেখানে বসেছিল জানা নেই। শুভ আর রিমি ভার্সিটির বৃদ্ধ বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছে। আজকাল শুভর সাথে রিমির অনেকটাই ঘনিষ্ঠতা বেড়েছে। রিমির অদ্ভুত সব কথায় শত যন্ত্রণার মাঝেও শুভ মন খুলে হেসে ওঠে। রিমি ও মুগ্ধ হয়ে সেই হাসি দেখে পুলকিত হয়। হঠাৎ রিমির চোখ পড়ল গেটের দিকে। কপাল কুঁচকে বলল, আরজুর আবার কি হয়েছে? শুভর তড়িৎ গতিতে সেদিকে তাকাল। আর সাথে সাথেই বুকটা কেমন ধক করে উঠল। সবসময় পরিপাটি থাকা মেয়েটা কেমন বিশ্বস্ত অবস্থা। এলোমেলো চুল, ঘামে ভেজা মুখে লেগে আছে রাজ্যের ক্লান্তি। এলোমেলো পা ফেলে এগিয়ে আসছে আরজু। দুচোখ অসম্ভব লাল হয়ে ফুলে আছে। আরজুর যেন কোনো হুঁশ নেই। আরজু নিভু নিভু চোখে সামনে তাকাচ্ছে। সব কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। আরজু যেন শরীরে কোনো শক্তি পাচ্ছে না। সব শক্তি যেন কেউ চুষে নিচ্ছে। আরজুর ভীষণ দুর্বল লাগছে। আরজু যেন সামনে আর কিছুই দেখতে পারছে না। হঠাৎ করেই সব অন্ধকার হয়ে আসল। আরজু মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ আরজুকে মাটিতে পড়ে যেতে দেখে শুভ চমকে গেল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগাল আরজুর দিকে। আরজুর কাছে এসে দেখল আরজু সেন্সলেস হয়ে পড়ে আছে। হঠাৎ পড়ে যাওয়ায় মাথায় সামান্য আঘাত পেয়েছে, ফলে সেখান থেকে রক্ত বের হচ্ছে। হাতে ও পায়ে কয়েক জায়গায় ছিলে গেছে। রিমিও ততক্ষণে চলে আসল। শুভ আরজুর মাথা কোলে নিয়ে অস্থির হয়ে আরজুকে কয়েকবার ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। শুভ অস্থির হয়ে রিমিকে পানি আনতে বলল। পানির ছিটা দিয়েও আরজুর জ্ঞান ফিরল না। শুভ আর দেরি করল না। দ্রুত আরজুকে কোলে তুলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিমিও শুভর পিছু পিছু যেতে লাগল। হঠাৎ আরজুর কি হল শুভ বা রিমি কেউ কিছু বুঝতে পারল না। বেশ কিছুদিন আগের কথা। আরজু তখন ক্লাস 7-এ পড়ে। বরাবি সে বাবা মায়ের অতি আদরের আহ্লাদী মেয়ে। তার উপর সে খালামণির চোখের মণি। পৃথিবীতে ঠিক যতটা সুখ থাকলে কোনো দুঃখ মানুষকে ছুঁয়ে যেতে পারে না, ঠিক ততটাই সুখের নীড় ছিল আরজুর। বাবা মা আর একমাত্র মেয়ে আরজু। বেশ সাজানো গোছানো সংসার। বাবা মা দুজনই বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। প্রণয়ের শুরুটা সেখান থেকেই। পরবর্তীতে একই অফিসে দুজন কর্মরত ছিল। বাবা মা দুজনই কর্মজীবী হলেও আরজুর প্রতি তারা ছিলেন বেশ যত্নশীল। বাড়ির কাছাকাছি খালামণির বাসা হওয়ায় আরজুর অবাধ যাতায়াত ছিল সেখানে। খালামণি আর খালুজান অসম্ভব ভালোবাসে তাকে। অবনী তখন সবে ক্লাস 3-তে পড়ে। দুই বোনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। বেশ আনন্দেই কাটছিল আরজুর জীবন। অনেকটা রূপকথার গল্পের মতো। কিন্তু সেই গল্পের মোড় এভাবে পাল্টে যাবে সেটা কেউ ধারণা করতে পারেনি। সেদিন বাবা মা দুজনেরই একটা প্রজেক্টের কাজে শহরের বাইরে সিলেট যেতে হয়েছে। আরজু তখন তার খালামণির বাসায় চলে গেল।
বাবা মা কোনো কাজে শহরের বাইরে গেলে আরজুকে তার খালামণি বাসায় রেখে নিশ্চিন্তে যেতে পারেন। আরজু খালামণিকে পেয়ে ভীষণ খুশি। তাদের 3 দিন পর ফিরে আসার কথা থাকলেও কাজ শেষ হওয়ার দরুন পরদিন রাতেই রওনা হয়। সেদিন রাতেও বাবা কল করে বলছিল ভোরের মধ্যেই পৌঁছে যাবে। আরজু খুশি মনে নিশ্চিন্তে ঘুমাতে চলে গেছিল। কিন্তু খুব ভোরে খালামণির ডাকে তার ঘুম ভেঙে যায়। পিটপিট চোখে তাকিয়ে খালামণির অশ্রুসিক্ত, অস্থির, অশান্ত মুখ দেখে আরজুর বুক কেঁপে উঠে। অনাকাঙ্ক্ষিত কোনো বিপদের আভাস পেয়ে যায় কিশোরী মন। আরজু যখন হসপিটালে পৌঁছায় ততক্ষণে মেয়েটা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। বাবা মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনেই মেয়েটা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিল। হৃদস্পন্দন থমকে গেছিল কয়েক মুহূর্তের জন্য। সেটাই ছিল আরজুর জীবনের সবচাইতে বীভৎস সকাল। মনে মনে সৃষ্টিকর্তার কাছে বাবা মায়ের সুস্থতা কামনা করে গেছে মেয়েটা। হসপিটালে পৌঁছেই জানতে পারল তার বাবার অবস্থা আশঙ্কাজনক। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। সারা শরীর ক্ষতবিক্ষত। তবে ডক্টরের মুখে তার মাসপট ডেথ কথাটা শুনে আরজুর শিরা উপশিরা যেন রক্তশূন্য হয়ে পড়ল। চঞ্চল মেয়েটা মুহূর্তেই কেমন থমকে গেছিল। শুভ্র, কোমল আদুরে মুখটায় তখন বিষাদের নীল রঙের ছেয়ে গেছে। তার স্বপ্নের পৃথিবী যেন এক মুহূর্তেই ধূলিৎসাৎ হয়ে পড়েছিল। কয়েক ঘন্টা আগেই তো তার মা হাসি মুখে আরজুকে দুষ্টুমি করতে মানা করল। ফিরে এসে তাকে তার পছন্দের ভিডিও গেম কিনে দেওয়ার প্রমিজ করল। আর এখন তার মা কেমন নিথর হয়ে পড়ে আছে। রক্তে ভেজা মায়ের দেহটাকে বুকে জড়িয়ে শুধু চোখের পানি ফেলেছিল মেয়েটা। মায়ের হাতে খাবার না খেলে যে তার তৃপ্তি আসে না। কে খাইয়ে দিবে তাকে? কে মাথায় হাত বুলিয়ে দিবে? আরজুর হাজারো আবদারকে ধৈর্য ধরে শুনবে? আরজুর মায়ের থেতলে যাওয়া রক্তাক্ত হাতের অসংখ্য চুমু খেয়েছিল সেদিন। এরপর যে এই হাতে চুমু খাওয়ার সুযোগ হবে না, এটা ভেবেই বুকের মধ্যে ভয়ানক কাঁপন ধরেছিল। কিন্তু আরজুর জন্য যে আরও ভয়ানক কিছু অপেক্ষা করছিল। তার শেষ সম্বল বাবাও কয়েক ঘন্টার ব্যবধানে তাকে এতিম করে চিরদিনের জন্য চলে গেছিল। আরজু একই দিনে বাবা মাকে হারিয়ে মুহূর্তেই এতিম হয়ে পড়েছিল। সেই বীভৎস দৃশ্য মনে পড়লে আরজু আঁতকে ওঠে। একটা হাসিখুশি পরিবার চোখের পলকেই ধ্বংস হয়ে গেল। বাবা মায়ের মৃত্যু আরজুর কিশোরী মনে তীব্র আঘাত হানে। খালামণি আরজুকে নিজের কাছে নিয়ে আসে। আরজু তখন ছিল মানসিকভাবে বিপর্যস্ত। সারাদিন নিজেকে রুমে বন্দী করে রাখে। কারো সাথেই কোনো কথা বলে না। সেই মুহূর্তে বাইরে কি হচ্ছিল আরজু কিছুই জানে না। সে তো নিজের মধ্যেই ছিল না। চঞ্চল মেয়েটার এই নির্বাক, স্থির রূপ সাবা খানমকে ভীষণ পীড়া দিচ্ছিল। তিনি আরজুকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকেন। কিন্তু আরজু যেন নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে নিয়েছে। ঠিক তখনই প্রকৃত বন্ধুর মতো শুভ আরজুর পাশে দাঁড়ায়। আরজুকে স্বাভাবিক করার কাজে লেগে পড়ে। আরজুকে এক প্রকার জোর করে বাড়ির বাইরে বের করে। আবার নিয়মিত স্কুলের নিয়ে যেতে থাকে। সকলের চেষ্টায় আরজু ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু যেই শূন্যতা তার জীবনে সৃষ্টি হয়েছে সেটা কিছুতেই পূরণ করা সম্ভব ছিল না। লিভিং রুমের বড় নরম সোফায় স্থির হয়ে বসে আছে আরজু। চোখে মুখে তীব্র ক্লান্তি। রিমি আরজুর পাশেই বসে আরজুর বহু চেপে ধরে রেখেছে। এই দুর্বল শরীর নিয়ে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে মেয়েটার। আরজু ভাবতেই পারছে না তার জীবনের সেই বীভৎস অতীতের পেছনে সেই মানুষটা আছে যাকে ছাড়া আরজু নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারে না। সেই মানুষটাকে নিয়ে সে নতুন স্বপ্ন সাজিয়েছে যে তার পূর্বের স্বপ্নের দুনিয়া উজাড় করে দিয়েছে। আরজু কিছুই ভাবতে পারছে না। আরজু মনে প্রাণে চায় এই সব মিথ্যা হোক।
যেই হাতে তার বাবা মায়ের রক্ত লেগে আছে সেই হাত আরজু শক্ত করে কি করে ধরবে? শুভ চিন্তিত ভঙ্গিতে বসে অনেক কিছু ভাবছে। সেদিন আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্টের বিষয়ে সব জানলেও কে বা কার দ্বারা হয়েছে সেই বিষয়ে কিছুই জানে না। তখন তাদের বয়স কত বা ছিল? এইসব ঘেঁটে দেখার বিষয় কখনোই তাদের মাথায় আসেনি। শুভ আরজুর দিকে তাকাল। আরজুকে সে যতটুকু চেনে, যদি নাহিদ ভাই সত্যি এসবের জন্য দায়ী হয় তবে আরজু সেটা মানতে পারবে না। মেয়েটা একদম ভেঙে পড়বে, যেমনটা অনেক বছর আগে বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েছিল। আরজু ভীষণ ইমোশনাল মেয়ে, আর বাবা মায়ের প্রতি আরজুর ইমোশন অন্য লেভেলের। শুভর ভয় হচ্ছে, ভীষণ ভয়। মেয়েটা কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে নেয়। শুভ উঠে এসে আরজুর পাশে বসে আরজুর মাথায় হাত বুলিয়ে বলল, আরজু তুই এখন বড় হয়েছিস, অনেক কিছু বুঝতে শিখেছিস। বিয়ের ডিসিশন যেমন ইমোশনাল হয়ে তাড়াহুড়া করে নিয়েছিস, আমি চাই না আজকেও তেমন কিছু কর। সব কিছুর সত্যতা যাচাই করে দেখ, উল্টাপাল্টা কিছু ভাবিস না। আরজু থমথমে গলায় বলল, আমি কিছুই ভাবছি না, আমি আগে তার সাথে কথা বলতে চাই। ক্লান্তিতে আরজু চোখ বুজে নিল, নেত্রকোনা থেকে টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। ভেসে উঠল হসপিটালের বেডে ক্ষতবিক্ষত অবস্থায় থাকা বাবা দেহখানি। মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন, বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। আরজুকে দেখে হাতের ইশারায় কাছে ডেকে মেয়ের মাথায় অনেক কষ্টে হাত বুলিয়ে ভাঙ্গা গলায় বলেছিলেন, মাই প্রিন্সেস, পাপা তোমাকে ভীষণ ভালোবাসি। কিশোরী আরজু নিজেকে সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরেছিল। অঝোর ধারায় অশ্রু ঝরিয়েছিল সেদিন। বীর বীর করে কত কিছু বলেছিল, কিন্তু আরজুর সব কথা শোনার সময় যে বাবার ছিল না। সেই শেষবার বাবার বুকে মাথা রেখেছিল। তারপর আরজু আর ভাবতে পারছে না। ঠিক তখনই সদর দরজা দিয়ে হড়বড় করে প্রবেশ করল নাহিদ। সাইফুল তাকে জানিয়েছে আরজুর অসুস্থতার কথা। নাহিদ মিটিং মাঝখানে ফেলেই ছুটে এসেছে প্রিয়তমার কাছে। বাসায় ঢুকেই নাহিদের চোখ পড়ল বিধ্বস্ত, ক্লান্ত, দুর্বল আরজু দিকে, যার মাথায় ব্যান্ডেজ, হাতের কয়েক জায়গায় ছিলে গেছে। আরজুর চোখের পাতার নিচে নিটোল দুটি ডাগর চোখ কেমন রক্তিম হয়ে ফুলে আছে। নাহিদের নিঃশ্বাস ভারী হয়ে আসল। এই মেয়েটার ভেজা চোখে তাকালে নাহিদের পুরো দুনিয়া অন্ধকার মনে হয়। নাহিদ এক প্রকার দৌড়ে আরজুর কাছে আসল। ফ্লোরে দুই হাঁটু ভাঁজ করে আরজুর মুখটা আজলা ভরে কপালের ব্যান্ডেজে তাকিয়ে অস্থির হয়ে বলল, তুমি ঠিক আছো আরজু? এসব কি করে হলো? আরজু ফ্যালফ্যাল করে নাহিদের পানে চেয়ে রইল। যেই চমৎকার পুরুষটি তার সামান্য অশ্রু দেখে এতটা বেসামাল হয়ে পড়ে, সে কি করে আরজুর সারা জীবনের কান্নার কারণ হতে পারে? নাহিদ আবার বলল, তুমি এত বেখেয়ালি কেন? নিজের প্রতি কোনো খেয়াল নেই তোমার? আরজু তখনও নিস্তব হয়ে নাহিদকে দেখছে। আরজুর নীরবতা নাহিদের ভেতরে তীব্র ভয় সঞ্চার করছে। হঠাৎ কি হলো আরজুর? এতটা বিক্ষিপ্ত কেন দেখাচ্ছে মেয়েটাকে? রিমি শুকনো ঢোক গিলল। শুভর কানের কাছে ফিসফিস করে বলল, শুভ চল আমরা বাগানে হেঁটে আসি। ওরা কথা বলুক। শুভ একবার নাহিদ আর একবার আরজুর দিকে তাকাল। দীর্ঘশ্বাস ফেলে রিমিকে নিয়ে বেরিয়ে গেল। আরজুর ফ্যাকাশে মুখ দেখে নাহিদ আরজুকে জড়িয়ে ধরল। আরজু যেন নিষ্প্রাণ হয়ে স্থিরভাবে বসে আছে। নাহিদ আরজুর কাঁধে উষ্ণ স্পর্শ দিয়ে শীতল কণ্ঠে বলল, আমার বউটা কি কোনো কারণে কষ্ট পেয়েছে? এত শান্ত আরজুকে একদম ভালো লাগছে না। বলো কি হয়েছে?
আমি সব ঠিক করে দিব। আরজু থমথমে গলায় বলল, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেটার সঠিক আর সংক্ষিপ্ত জবাব দেবেন। নাহিদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু নিজেকে সামলে ভাঙ্গা গলায় বলল, আমার মাম্মি পাপার মৃত্যুর জন্য কি আপনি দায়ী? নাহিদের মনে হল কেউ তাকে উত্তাল সমুদ্রের মাঝে ফেলে দিয়েছে, যেখানে কোনো কুল কিনারা নেই। আরজুর করা কঠিন প্রশ্নে নাহিদের বক্ষে দুরু দুরু কম্পন সৃষ্টি হল। আরজু আবারও একই প্রশ্ন করল। নাহিদ মেঝেতে স্থির দৃষ্টিতে মাথা নত করে রইল। আরজুর হৃদস্পন্দন বেড়েই চলছে। মন বলছে একবার নেতা সাহেব বলুক সব মিথ্যে, কিন্তু আরজুর সচল মস্তিষ্ক নাহিদকে অপরাধীর ন্যায় নত হওয়া দেখে অস্থির হয়ে উঠেছে। আরজু অস্থির হয়ে বলল, আমি আপনার জবাবের জন্য অপেক্ষা করছি। নাহিদ স্থির হয়ে গেছে আরজুর সেই প্রশ্নে। আরজু জবাবের জন্য অপেক্ষারত বুঝতে পেরে নাহিদ মাথা উপর নিচ করে নেড়ে সম্মতি প্রকাশ করল। আরজু সেই জবাব বুঝতে পেরে সাথে সাথেই চোখ বুজে নিল। উপরের পাটির দাঁত চেপে ধরল নিচের নরম ওষ্ঠে। আখি যুগল দিয়ে গড়িয়ে পড়ল অস্ত্র। এই একটা জবাব আরজুকে ভেতর থেকে গুড়িয়ে দিল মুহূর্তেই। আরজু আবার জিজ্ঞেস করল, এত কিছুর পরও কয়েক বছর আগে আমার বাসায় আপনার পরিবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল? মানে আপনি আমার সম্পর্কে আগে থেকেই সবটা জানতেন? নাহিদ চোখ তুলে আরজুর দিকে তাকাল। যেই চোখে নাহিদ আকাশচুম্বী ভালোবাসা দেখতে পেত সেই চোখে আজ বিষাদ, অবিশ্বাস দেখতে পাচ্ছে। নাহিদ আরজুর কোমল হাতে নিজের রুক্ষ হাত রেখে শান্ত হয়ে বলল, আরজু আমি হ্যাঁ বা না? আরজুর সেই কঠিন গলা শুনে নাহিদের বুক কাঁপছে। এত বছর ঠিক যেই ভয় পেয়েছে আজ তা সত্যি হয়ে তার সামনে দাঁড়িয়েছে। কি জবাব দিবে নাহিদ? কি করে বুঝাবে আরজুকে? মুহূর্তেই নাহিদের দুচোখ ভরে উঠল। আরজুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি। আরজুর হাত তুলে নাহিদকে থামিয়ে দিল। দুচোখ ভারী হয়ে আসলো আরজুর। শক্ত গলায় বলল, তার মানে আপনি এতদিন আমাকে চরম বোকা বানিয়েছেন। আমাকে না চেনার ভান করেছেন, ভালোবাসার নাটক করেছেন। এই বিয়ে, এই সম্পর্ক সবটাই একটা ধোঁকা? আপনি আমার সাথে প্রতারণা করেছেন? নাহিদের নিঃশ্বাস ঘন হয়ে আসল। আরজুর চোয়ালে আলতো স্পর্শ করে বলল, তুমি আমাকে ভুল বুঝছ আরজু। এমন কিছুই না। আমি তোমাকে কোনো ধোঁকা দেইনি। আমার অনুভূতিতে কোনো মিথ্যা ছিল না। আরজু ভেজা চোখে নাহিদের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কোনটা ভুল? আপনার জন্য আমি একদিনের মধ্যে বাবা মা দুজনকে হারিয়েছি। তাদের রক্তাক্ত থেতলে যাওয়া দেহ আমাকে আজও স্বস্তিতে বাঁচতে দেয় না। আপনার সামান্য বেখেয়ালি জন্য আজ আমি এতিম। যেই মানুষটার হাতে আমার বাবা মায়ের রক্ত লেগে আছে সেই মানুষটাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি। আর সেই মানুষটাই আমার সাথে কত দক্ষ অভিনয় করে গেছে। নাহিদ কোনো মতে নিজের উগলে আসা কান্নাকে দমিয়ে বলল, আরজু, ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। আমি ইন্টেনশনালি কিছুই করিনি। এমন কিছু হবে আমি জানতাম না। সেদিনের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। লেট মি এক্সপ্লেইন। আরজু এবার ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। রেগে বলল, জাস্ট অ্যাক্সিডেন্ট? আপনি জানেন এই জাস্ট অ্যাক্সিডেন্ট আমার জীবনটাকে কতটা এলোমেলো করে দিয়েছে? আমার পুরো পরিবারকে এক সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন করে দিয়েছে। কি এক্সপ্লেইন করবেন আপনি? এত সবের পরও আপনি থেমে থাকেননি। আমাকে পাওয়ার জেদ চেপে ধরলেন। বিয়ের প্রস্তাব অবধি পাঠালেন। অথচ ভার্সিটিতে আমাকে না চেনার দারুণ অভিনয় করে গেছেন। দিনের পর দিন আমাকে ঠকিয়ে এসেছেন। আমার অনুভূতি নিয়ে খেলেছেন। সব সত্যি আমার কাছে সূক্ষ্মভাবে লুকিয়েছেন।
আর আমি অন্ধের মতো আপনাকে বিশ্বাস করে গেছি। সবাই ঠিক বলে আমি ইমোশনাল ফুল। তাই তো আমাকে খুব সহজেই বোকা বানিয়েছেন। কেন করেছেন এমন? কি ক্ষতি করেছিলাম আমি? আপনার এই মিথ্যার জালে আমাকে কেন জড়ালেন? মিথ্যা ভালোবাসা, মিথ্যা সংসারের স্বপ্ন কেন দেখালেন? আমি তোমাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাইনি আরজু। আমার ভালোবাসা, অনুভূতি সবটাই সত্যি। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছ থেকে দূরে দূরে থেকেছি। কিন্তু তাহলে বিয়ের দিন সত্যিটা কেন জানালেন না? তোমাকে হারাবার ভয়। আমার মনে তোমাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা আর লোভ সৃষ্টি হয়েছিল। তাই সত্যিটা বলতে পারিনি। আপনি কি ভেবেছেন মিথ্যা দিয়ে সবকিছু ঢেকে ফেলতে পারবেন? আপনার মতো উচ্চবিত্ত পরিবারের করর উচ্চাকাঙ্ক্ষা, জেদ হয়ে আমি আরজু কখনোই থাকতে চাই না। যেই সম্পর্কের শুরুটাই প্রতারণা, মিথ্যা, ছল চাতুরিতে গড়া সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকতে পারে না। নাহিদ আরজুর দুহাত চেপে ধরে ভাঙ্গা গলায় বলল, আমার জন্য তোমার যা ক্ষতি হয়েছে সেটা পূরণ করা কখনোই সম্ভব না। ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। এই একটা অপরাধ বোধ আমাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারিনি। তোমার সামনে দাঁড়ালেই নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। এই অপরাধবোধের জন্যই আমি বিয়ের পর তোমার সাথে সহজ হতে পারছিলাম না। কিন্তু আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আমার অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে মাথা পেতে নেব। আরজু ডান হাতের পিঠে নিজের অশ্রু মুছে নিল। থমথমে গলায় বলল, শাস্তি তো আপনাকে অবশ্যই দেব। নিঃসঙ্গতা, একাকিত্বের চাইতে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আপনাকে আমি সেই শাস্তিটাই দিলম। আরজুর ভালোবাসা দেখেছেন, কিন্তু হৃদয় ভাঙ্গা আরজুর কঠোরতা দেখেননি। আরজু যেমন ভালোবাসতে জানে, প্রতারক, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদীদের তেমন ঘৃণা করতেও জানে। আরজু বসা থেকে উঠে দাঁড়াল। সামনে আগাতেই পেছনে থেকে কেউ তার হাত ধরে থামাল। আরজু পেছনে ফিরে দেখল নাহিদ তখনও মেঝেতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। সেই অবস্থাতেই এক হতে আরজুর হাত ধরে কম্পনরত গলায় বলল, এত বড় শাস্তি আমাকে দিও না আরজু। আমি নিঃস্ব হয়ে যাব। তোমাকে পেয়ে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারব না। আরজু কঠিন সুরে বলল, আপনাকে দেখলেই আমার বাবা মায়ের হত্যাকারী মনে হচ্ছে। একজন প্রতারক, বিশ্বাসঘাতক মনে হচ্ছে। এই অবস্থায় আপনার সাথে থাকা আর বিষ পান করা সমান। আপনি কি চান আমি সেই বিষ প্রতিনিয়ত পান করি? নাহিদ নিস্তব্ধ হয়ে আরজুর হাত ছেড়ে দিল। নিজের প্রিয়তমকে বিষ পান করানোর মতো শাস্তি কি করে দিতে পারে? তাকে এইভাবে শাস্তি না দিয়ে বুকে ছুরি চালিয়ে দিত। নাহিদ উফ শব্দ পর্যন্ত করত না। কিন্তু আরজু তার মেরুদণ্ড ভেঙে চলে যাচ্ছে। এবার নাহিদ উঠে দাঁড়াবে কি করে? আরজু আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় সুমি তাকে আটকাল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ভাবি এইভাবে বাড়ি ছেড়ে যাবেন না। ভাইজান ভীষণ কষ্ট পাবে। স্বামী স্ত্রীর মধ্যে কত ভুল বুঝাবুঝি হয়। তাই বলে বাড়ি ছেড়ে কেউ চলে যায়? এটা আপনার ঘর, আপনার সংসার। আপনি না থাকলে সব যে শূন্য হয়ে পড়বে। আরজু মলিন হাসল, যেই হাসিতে রয়েছে তীব্র বিষাদের ছাপ। আরজু এক পলক পুরো ঘরে চোখ বুলিয়ে বলল, আমিও সবকিছু আমার ভেবেছিলাম। কিন্তু এই ঘর, সংসার কিছুই আমার নয় সুমি। সবটাই আমার ভ্রম ছিল। আজ সেই ভ্রম কেটে গেল। যেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এই বাড়িতে এসেছিলাম আজ দেখি সেই ভালোবাসা ছিল সম্পূর্ণ মিথ্যে, ছলনা।
আর বিশ্বাস হচ্ছে কাচের মতো, একবার ফাটল দেখা দিল আর জোড়া লাগানো যায় না। তোমার ভাইজান আমার সেই বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের সম্পর্কের ভিত্তিটাই যে ভীষণ নড়বড়ে। তোমার ভাইজান দারুণ অভিনয় করে গেছে আমার সাথে। জীবনে প্রথম আমার নিজের সিদ্ধান্তে ভীষণ আফসোস হচ্ছে। আসি সুমি, ভালো থেকো। আরজু দ্রুত সেখান থেকে বেরিয়ে আসল। আরজুকে বেরিয়ে আসতে দেখে শুভ আর রিমিও এগিয়ে আসল। আরজুর থমথমে মুখ দেখে শুভ ভয় পেয়ে গেল। এই মেয়ে নির্ঘাত কোনো ঝামেলা করেছে। আরজুর এই সাংঘাতিক রাগকে শুভ নিজেও ভয় পায়। সবসময় হাসি খুশি থাকা মানুষগুলোর অভিমান হয় ভয়ঙ্কর। আরজু কঠিন সুরে বলল, আমাকে বাসায় নিয়ে চল শুভ। মানে? আরজু প্লিজ পাগলামি করিস না। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নে। এমন রাগের মাথায় কিছু করিস না। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে এইভাবে নষ্ট করা যায় না। সবকিছু ছেলে খেলা পেয়েছিস? আরজু ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, কিসের সম্পর্ক? যেই সম্পর্কের মধ্যে সামান্যতম সত্যতা নেই সেই সম্পর্কের জোরে থাকতে বলছিস? যেখানে আমার ভালোবাসা, বিশ্বাসকে দিনের পর দিন মিথ্যার আড়ালে গলা টিপে হত্যা করা হয়েছে সেই সম্পর্কের কথা বলছিস? চাই না এমন সম্পর্ক। কোনো বিশ্বাসঘাতক, প্রতারককে আমার জীবনে জায়গা দিতে চাই না। রিমি হতবম্ব হয়ে আরজুর দিকে তাকিয়ে রইল। এই কঠোর আরজুকে তো কখনোই দেখা হয়নি তার। চঞ্চল, ইমোশনাল, আহ্লাদী আরজুকে দেখেই অভ্যস্ত। যেই মেয়েটার চোখে মুখে মায়া উপচে পড়ত সেই চোখে আজ প্রথম সাংঘাতিক ক্রোধ দেখতে পেল। রাগে আরজু রীতিমতো কাঁপছে। শুভ আর কিছুই বলল না। এই মুহূর্তে আরজু প্রচণ্ড ট্রমার মধ্যে আছে। তাই সঠিক ভুল কোনো কিছুই অনুধাবন করতে পারছে না। এই ক্রোধের আগুনে ফেটে পড়া আরজুকে বেশি ঘাটাল না শুভ। চুপচাপ আরজুকে নিয়ে রওনা দিল। অফিস থেকে এক প্রকার দৌড়ে আসলেন সাবা খানম। আরজু আহত অবস্থায় বাসায় এসেছে শুনেই তিনি অস্থির হয়ে পড়েছেন। বাসায় এসেই আরজুকে থমথমে অবস্থায় সোফায় বসা দেখতে পেলেন। জুবায়ের আহমেদ তখনও অফিসের পোশাকে আরজুর সামনে চিন্তিত হয়ে বসে আছে। হয়তো মাত্রই এসেছেন। সাবা খানমকে দেখে আরজু রাগান্বিত চোখে তাকাল। সাবা খানমের গলা শুকিয়ে আসল। এমন কঠিন দৃষ্টি কেন ফেলছে? তিনি আরজুর পাশে বসে পড়লেন। আরজুর কপালের ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে বললেন, কি করে হলো এসব? নাহিদ কিছু করেছে? আরজু শক্ত গলায় বলল, নেতা সাহেবকে তুমি এত অপছন্দ কেন করো? সাবা খানম চমকে গেলেন। থতমত খেয়ে বললেন, সেটা তো আগেই বলেছি। নেতা ফেতা আমার পছন্দ না। শুধুমাত্র পলিটিশিয়ান বলে অপছন্দ নাকি অন্য কিছু খালামণি? সাবা খানম কি বলবে বুঝতে পারছেন না। মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। তিনি একবার জুবায়ের আহমেদের দিকে তাকিয়ে বললেন, অন্য কিছু কি? তুমিও আমাকে মিথ্যা বলেছ খালামণি? সব সত্যি আমার কাছে লুকিয়েছ? কি বলছিস? কিসের মিথ্যা? মাম্মা পাপার গাড়ি দুর্ঘটনার পেছনে যেই মানুষটা ছিল সেটা নেতা সাহেব ছিলেন। আর এই সত্যিটা আমার কাছে কেন গোপন করলে? সাবা খানম শিউরে উঠল। এই কঠিন সত্যির মুখোমুখি আরজুকে তিনি কখনোই করতে চায়নি। তাহলে কি করে জানল আরজু? আরজু আবার বলল, তুমি জানতে আমি ওই মানুষটার প্রতি দুর্বল, তবে কেন বলনি সব? সাবা খানম চুপসে গেলেন। নিচু স্বরে বললেন, আমি চেয়েছিলাম তোকে আটকাতে, কিন্তু পারিনি। তোকে সব বলে পুনরায় সেই ট্রমার মধ্যে ফেলতে চাইনি। তাই তো তোকে রওশানের সাথে মিট করতে পাঠিয়েছিলাম, যাতে তোর মাথা থেকে নাহিদের ভূত নেমে যায়।
কিন্তু তুই কি করেছিলি? এই কারণেই আমি তোদের বিয়েটা মানতে পারিনি। কিন্তু নাহিদের প্রতি তোর দুর্বলতা দেখে সেটা মানতে বাধ্য হয়েছি। তবে সারাক্ষণ ভয় হতো তুই ভালো আছিস কিনা। কিন্তু তোকে নাহিদের সাথে এত সুখী দেখে আমি নিশ্চিন্ত হয়েছিলাম। তোর সুখ ছাড়া আর কিছুই চাইনি আমি। আরজু দীর্ঘশ্বাস ছাড়ল। ভুল তার। সে মানুষ চিনতে ভুল করেছে। একজন বিশ্বাসঘাতক কখনোই কাউকে ভালোবাসতে পারে না। এতদিন যা ছিল তবে কি সবটাই অভিনয় ছিল? আরজুর মনে হচ্ছে সে নাহিদকে কখনো বুঝতেই পারেনি। মানুষটা কখন সত্যি বলেছে আর কখন মিথ্যা কিছুই আরজু বুঝতে পারছে না। অন্ধকারাচ্ছন্ন কামরায় একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে নাহিদ। তার নিঃসঙ্গ জীবনে ভোরের আলো হয়ে এসেছিল আরজু। আর আজ আবার তাকে সেই নিঃসঙ্গতার আধারে ভাসিয়ে দিয়ে পাষাণের মতো চলে গেল। একবার ভাবল না নাহিদ কি করে বাঁচবে? এত নিষ্ঠুর আচরণ কেন করল মানুষটা? তার ভালোবাসা চোখে পড়ল না। সবটাই মিথ্যা মনে হচ্ছে। হঠাৎ ঘরে আলো জ্বলে উঠল। নাহিদ আর চোখে তাকিয়ে দেখল আশফি এসেছে। নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখল না। আশফি দেখল সারা ঘরের ফ্লোরের ছড়িয়ে ছিটিয়ে থাকা সিগারেটের অবশিষ্ট অংশ। সিগারেটের ধোঁয়ায় ঘরে নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। পাশের টেবিলে পড়ে থাকা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিজেও ধোঁয়া উড়তে ব্যস্ত হয়ে পড়ল আশফি। আর কৌতুক সুরে বলল, যা শালা, বউয়ের বিরহে পুরো ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের মতো বিরহ পালন করতে বসে গেছিস। নিবরাস নাহিদকে এসব মানায়? বউয়ের হাত পা বেঁধে একটু আদর সোহাগ করলেই আইসক্রিমের মতো গলে যেত। নাহিদ কোনো জবাব দিল না। আশফি দেখল নাহিদের বিধ্বস্ত মুখখানা। দুচোখ অসম্ভব লাল হয়ে আছে। নিতান্তই পুরুষ বলে হয়তো চিৎকার করে কাঁদতে পারছে না। তাছাড়া সেটা নাহিদের ব্যক্তিত্বের সাথেও যায় না। আশফি কিছুক্ষণ পর শান্ত সুরে বলল, আরজুকে বিষয়টা কে জানিয়েছে জানিস? নাহিদ শান্ত সুরে বলল, ধারণা করতে পারছি। ওই শালাকে জীবিত কেন রেখেছিস? অনেক আগেই ওকে জ্যান্ত পুঁতে ফেলা প্রয়োজন ছিল। আরজুকে তোর সবটা বুঝিয়ে বলা প্রয়োজন। মেয়েটা তোকে ভুল বুঝেছে। কি বুঝাবো বল? সে তো আমাকে প্রতারক, বিশ্বাসঘাতকের ট্যাগ আগেই দিয়ে দিল। আর কতদিন এই অপরাধের বোঝা আমাকে বয়ে বেড়াতে হবে বলতে পারিস? আমার ভালোবাসা আজ তার কাছে সাজানো নাটক মনে হচ্ছে। এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোর আরজুকে সবটা বুঝিয়ে বলতে হবে। সেদিন কি পরিস্থিতি ছিল সবটা এক্সপ্লেইন কর। সে কিছুই শুনতে চায় না। আসলে আমার জন্য এই শাস্তি প্রাপ্য ছিল। পরোক্ষভাবে আমিই তো সেই মানুষগুলোর মৃত্যুর জন্য দায়ী। আমার জন্য দুটির পরিবার ধ্বংস হয়ে পড়েছে। এতদিন লামিয়ার চোখে অপরাধী ছিলাম। আজ থেকে আরজুর চোখে ও অপরাধী হয়ে থাকব। এই একটা বিষয় নিয়ে তুই অনেক বছর হীনন্যতায় ভুগেছিস। আর কত? তাছাড়া তুই নিজের জীবনে আরজুকে টেনে নিয়ে আসিসনি। ও নিজ ইচ্ছায়, সজ্ঞানে তোর জীবন এসেছে। তাহলে তোকে একা দোষারোপ করছে কেন? আরজু ভীষণ অভিমানী। ওর এই সাংঘাতিক অভিমান ভাঙ্গা আমার জন্য বেশ কঠিন হবে। আদৌ ভাঙতে পারবো কিনা কে জানে। নাহিদ আবার সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াল। আজ চেয়েও আরজুকে সে আটকাতে পারেনি। আরজুর চোখে তার জন্য যেই ঘৃণা দেখেছে সেটা নাহিদ কিছুতেই ভুলতে পারছেন। এমন একটা দিন তার সামনে এসে দাঁড়াবে সেটা নাহিদ জানত, কিন্তু এত বাজেভাবে আসবে সেটা জানত না। সাদমান মানুষটা তার জীবনে একটা অভিশাপ। কিন্তু এবার আর নাহিদ কোনো ছাড় দেবে না। আজকের এই পরিস্থিতির জন্য সাদমান দায়ী। বহু বছর আগে সবাই যা জেনেছে বুঝেছে সবটাই ভুল ছিল।
সাদমানকে এবার কোনো গডফাদার বাঁচাতে পারবে না। তার গডফাদারকে এইবার নাহিদ দেখে নিবে। নাহিদের চুপ থাকাকে যদি তারা নাহিদের দুর্বলতা ভেবে থাকে তবে চরম ভুল করবে। চলবে।